ঈদ মোবারক আমন্ত্রণ ঈদ স্পেশাল স্পোর্টস লাইভে আপনাদের সঙ্গে আছি আমি সৈয়দ আবিদ হুসাইন সামি। আমার সঙ্গে আজকে অতিথি হিসাবে এই স্পেশাল এপিসোডে যিনি আছেন, আমি জানি যমুনা টেলিভিশনে এই ব্যাপার নিয়ে অনেক প্রচারণা হয়েছে। বাংলাদেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান, ওয়ান অফ দ্য বেস্ট ক্যাপ্টেন্স এভার ফর বাংলাদেশ ক্রিকেট এবং বর্তমানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সম্মানিত প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল। বুলবুল ভাই, আমন্ত্রণ আপনাকে ঈদ স্পেশাল স্পোর্টস লাইভে। ধন্যবাদ। দর্শকরা একটু অবাক হতে পারে, আপনি হয়তো বলবেন যে আমার হাতে কাগজ কলম কেন। এটাও বলবো, আর একটা ব্যাপার হচ্ছে যে আমি অত্যন্ত দুঃখিত যে এখানে আমি ঘুরতে এসেছিলাম, ঈদ করতে আসিনি, এই জন্য আমি পাঞ্জাবি পড়তে পারিনি। বুলবুল ভাই ঈদ করতে আসেননি, ঘুরতে এসেছিলেন এবং এই এপিসোডটা আপনারা যতক্ষণে দেখছেন বুলবুল ভাই হয়তো তখন ঈদ করছেন। বাট আমার হাতে কাগজ কলমের কারণটা হচ্ছে এই কারণে যে আমি জানি যে বুলবুল ভাই কাগজ কলম খুব পছন্দ করেন, খুব গোছানো একজন মানুষ, একদম গোছানো পরিপাটি, কাগজ কলম ল্যাপটপ সব কিছুর মধ্যে বুলবুল ভাই থাকেন। বুলবুল ভাই, আমার একটা কোয়েশ্চেন আছে, সেটা হচ্ছে এখনকার মেয়েরা একটা কথা বলে যে এরা হচ্ছে বয়ফ্রেন্ড ম্যাটেরিয়াল, এরা হচ্ছে হাজব্যান্ড ম্যাটেরিয়াল। এখন এই যে হাজব্যান্ড ম্যাটেরিয়ালের যে সমস্ত বিষয়বস্তু সব কিছু আপনার মধ্যে আছে, অনেক গোছানো, মানে ভাবি কি খুব হ্যাপি? অ্যাকচুয়ালি জীবন শুরু করেছিলাম 27 বছর আগে। 27 বছর আগেও 5 বছর তাকে চিনতাম, তাহলে 32 বছর। সো 32 বছর ধরে একটা মানুষের সাথে আছি। আমরা শুনেছি যে অনেক দিন হাজব্যান্ড ওয়াইফ একসাথে থাকলে কেউ কারো ব্যাপারটা পুরোপুরি অ্যাবজর্ব করে নেয়। তো আমার ব্যাপারটা মনে হয় সেরকমই হয়েছিল। আমার যখন খেলতাম তখন আমার রুমমেট 14 বছর ছিল আকরাম খান। তখন আমরা রুম শেয়ার করতে হতো। রুমের যাবতীয় অগোছালো জিনিসগুলো ছিল আমার কাজ করা, আমি করে রাখতাম, আর আকরাম রুম গুছিয়ে রাখতো। আকরাম সাচে অর্গানাইজড ছেলে ছিল, যার জন্য আমি অগোছালো মানুষ ছিলাম। তো এই 27 বছর এবং 5 বছর তো তখন থাকিনি, জানতাম। তার সংস্পর্শে বা তার সাথে থেকে থেকে তার জিনিসগুলো আমি অবজার্ভ করে নেওয়ার পরে কিছুটা হয়তো মনে হচ্ছে যে আমি গোছানো, বাট চেষ্টা করি গোছানো থাকতে, এবং আমি বলবো সেটার সংমিশ্রণই হয়তো হয়েছে। ভাবি কোন আমিনুল ইসলাম বুলবুলের উপর বেশি হ্যাপি, প্রেমিক আমিনুল ইসলাম বুলবুল নাকি হাজব্যান্ড আমিনুল ইসলাম বুলবুল? দুটোর একটাও না আসলে। আমরা বন্ধু আর কি। প্রেমিক হাজব্যান্ড এই দুটো সংমিশ্রণ হচ্ছে একটা ভালো বন্ধুত্ব। তো আমাদের ব্যাপারটা হয়ে গেছে যে আমার দুটো ছেলে আছে, নাবিল এবং মাহাদি। সো আমরা যেটা করি যে আমরা একটা দল হিসেবে কাজ করি। যখন আমরা দুজন ছিলাম, আমরা দুজন রানার ছিলাম, একজন স্ট্রাইকার হতো মাঝে মাঝে, একজন নন স্ট্রাইকার হতো। এখন আমরা একটা ফিল্ডিং টিম। আমি মাঝে মাঝে বোলিং করি, আমার ওয়াইফ মাঝে মাঝে উইকেট কিপার, আমার 2 ছেলে ফিল্ডার। সো দল হিসেবে কাজ করি। তো এইভাবে আসছে আমাদের একটা দল, বন্ধুত্ব, একটা টিম স্পিরিট নিয়ে চলছে আমাদের জীবনটা। ক্রিকেট মেড টেকনোলজি ব্যাক ইন 27 ইয়ার্স এগো। আপনার ওয়াইফ তিনি একজন আইটি এক্সপার্ট, তিনি একটা আইটি কোম্পানিতে কাজ করছেন। সো এই কেমিস্ট্রিটা আসলে কিভাবে বন্ড হলো? এটা ইনফ্যাক্ট আমার স্ত্রী শামিমা ও ক্যাট কলেজে পড়তো। ক্যাট কলেজে পড়ার পরে অস্ট্রেলিয়াতে চলে গেছিলো পড়তে। তো আমিও ক্রিকেট খেলতে যেতাম সেখানে ওই সময়। তো কেমিস্ট্রিটা আসলে ক্রিকেটও না আর টেকনোলজিও না, এটা মোর অফ আন্ডারস্ট্যান্ডিং, এবং এগুলো ছিল ছোট ছোট টুল পরে ব্যবহার করেছি। তো অফকোর্স আমরা দুজনের প্রফেশনে খুব একটা ইন্টারফেয়ার করি না। আমার ওয়াইফ এখনও মনে হয় শি স্ট্রাগলস টু আন্ডারস্ট্যান্ড দি প্লেইং কন্ডিশন, যদিও এত বছর আমার সাথে আছে। এই জায়গা থেকে যদি আমি একটু প্রাসঙ্গিক কোয়েশ্চেন জিজ্ঞেস করি, আপনি ক্রিকেটের আগে তো ফুটবলও খেলেছেন, আমি আমার বাবার কাছে শুনেছি যে আপনি ফুটবলও খেলতেন, আমি যদিও দেখি নেই। ধরেন ভাবি যদি ফুটবল রেফারি হতেন, আপনি এখন পর্যন্ত কতগুলো লাল কার্ড খেতেন? আরে হোয়াট এ কোশ্চেন। আমি তো একটা ইন্টারেস্টিং জিনিস কি, আমার 18 বছর আমি জাতীয় দলে খেলেছি। 18 বছরের মধ্যে প্রায় ও আমার সাথে বিয়ে হওয়ার পরে প্রায় 4 বছর ছিল, মানে 4 বছর খেলোয়াড় অবস্থা পেয়েছে আমাকে। আর এই 20 বছর ধরে যে আমি ডেভেলপমেন্ট ম্যানেজার বা অফিসার হিসেবে কাজ করছি, তো এই 24-25 বছরে কিন্তু অর্ধেক সময় আমি বাসায় থাকিনি। আমি হয় বাংলাদেশ টিমের ট্যুর বা আইসিসি বা আইসিসির কাজে 6 মাসের বাসায় বাইরে থাকতে হতো। তো হিসাব করলে আমি বহু লাল কার্ড পাওয়ার কথা ছিল। কিছু লাল কার্ড এবং হলুদ কার্ড, মাঝে মাঝে গ্রে কার্ড পেয়েছি প্রচুর, এবং গ্রে কার্ড পাওয়াতে আমি বেঁচে গিয়েছি অনেক জায়গায়। তবে অ্যাকচুয়ালি যদি হিসাব করতে হয় তাহলে অনেক লাল কার্ড আমার পাওনা ছিল, বেঁচে গেছি সামহাও। তবে হলুদ কার্ড কিছু পেয়েছিলাম, তারপরে আমি ওভারকাম করেছি সেগুলো। আমরা খুব রিসেন্টলি টি20 ওয়ার্ল্ড কাপে একটা ফেক ইনজুরির বাহানা দেখেছিলাম, ওয়েদার ইটস কনফার্মড অর নট জানি না। আমরা গুলবাদিন নাইব বাংলাদেশের সঙ্গে ম্যাচে ইনজুরির ভান করে পড়ে গিয়েছিলেন। কখনো কি বুলবুল ভাই এরকম হয় যে হাউস হোল্ডের খুব ইম্পর্টেন্ট কিছু কাজ যেগুলো আপনি হয়তো বা রেসপন্সিবিলিটি এড়িয়ে চলতে চাইছেন, আপনি তখন ফেক ইনজুরির অভিনয় করেছেন?
ফেক ইনজুরি থেকে আমি একটা ট্যাকটিক্স ইউজ করতাম। ট্যাকটিক্সটা হচ্ছে যে ধরেন পৃথিবীর অন্যতম সুন্দর জায়গা হচ্ছে কাঠমান্ডুর পাহাড়ের ভ্যালি বা ভুটানের জায়গা বা চায়নার একটা সুন্দর জায়গা। তো আমি বলতাম কি এত বাজে জায়গা, এত লোকজন, সো আমি তাকে কখনো আকৃষ্ট হতে দিতাম না, যেহেতু আমি তার সাথে আমার সাথে থাকতো না। তো ওই অভিনয়গুলো খুব করতে হতো যে আরে এটা একটা ফালতু জায়গা। সো এগুলো করে ধরেন তার আকর্ষণটা কমিয়ে দিতাম ওই জায়গাটায়, এবং আমি যে এনজয় করছিলাম ওই জায়গাগুলো সেগুলো তাকে বুঝতে দিতাম না। আর ফেক ইনজুরি তো এটা বহু বছর করতে হয়েছে, বহুবার করতে হয়েছে। এই গর্ডনের সময় বা ট্রেভারের সময় আমাদেরকে 40 মিনিট দৌড়াতে হতো। তো ওইখানে কমন কয়েকজন ফার্স্ট সেকেন্ড থার্ড হতো। তো নিচের দিক থেকে ফার্স্ট হতাম আমি, আকরাম আর বিদ্যুৎ, মানে আমরা এত স্লো ছিলাম। তো ওই জায়গাটা আমরা অভিনয় করতাম যে আমাদের এখানে একটু ইনজুরি ছিল বা এখানে ইনজুরি ছিল। সো এগুলো অনেক করতে হয়েছে। বলবো আপনি এখন স্পোর্টস অ্যাডমিনিস্ট্রেশনের সঙ্গে জড়িত, বাট একটা কথা আছে যে ওয়ান্স আ স্পোর্টসম্যান ইজ অলওয়েজ আ স্পোর্টসম্যান। কিন্তু আপনার কাছে কি কখনো মনে হয় যে আপনার ক্যারেক্টারিস্টিক্সের মধ্যে কিছু নন স্পোর্টি জিনিস আছে যেটা আপনি হয়তো বা আইডেন্টিফাই করতে পারেন, অন্য কেউ পারে না? যখন একটা সুযোগ ছিল যে অ্যাডিশনাল রানার নিতে পারবেন, এখন তো নেই। তো মোহামেডানের খেলায় এটা যখন টায়ার্ড হয়ে যেতাম, মাঝে মাঝে একবার দুইবার নিয়েছি। তখনকার আম্পায়ারদের তো ধরেন ওই সুযোগটা ছিল যে একটা অ্যাডভান্টেজ নেওয়া যেত। আর এই সুযোগগুলো প্রচুর নিয়েছি আমরা। হ্যাঁ, এখন আমি যেটা বলছিলাম যে আমি একটু আগে যে আপনি অনেক গোছানো কাজ করেন, আপনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রথম প্রেসিডেন্ট যিনি হয়তো বেশি একটা প্রেজেন্টেশন দিয়েছেন। আমার এই জায়গাটা একটা কোয়েশ্চেন আছে, সেটা হচ্ছে যে এই কাজটা যখন আপনি এত সুন্দর গুছিয়ে করছেন, ক্রিকেট অ্যাডমিনিস্ট্রেশন, ক্রিকেট ডেভেলপমেন্টের কাজটা, যখন কোনো ভাবির সঙ্গে ট্যুর প্ল্যান করতে হয়, আইটিনারি সেট করা হয়, সেগুলো কি এরকম ল্যাপটপের মধ্যে লেখা থাকে আপনার? না, এটা আমি করি না, এটা আমার বউ করে। ইভেন আমি জানিও না যে কখন টিকিট কেনা হলো, কীভাবে হোটেল বুকিং করা হলো, এসব আমি জানি না। এবং আমার উপর তার একটা রাগ আছে যে আমি দর্শনীয় জায়গাগুলো যেতে চাই না, হোটেলে শুয়ে থাকি। সো এই অ্যারেঞ্জমেন্টগুলো সব ওই করে, এবং আমার ছেলে ওরাও এখন বড় হয়ে গেছে, দে আর অলসো ইন্টারেস্টেড। বাট ওই জায়গাটা আমি সম্পূর্ণ অগোছালো না, আমি একেবারে অন্যমনস্ক থাকি। এই সময়টায় আপনি ভাবিকে কনভিন্স কীভাবে করলেন? কারণ আমার কোশ্চেনের জায়গাটা হচ্ছে, আমি যদিও আজকে ক্রিকেট নিয়ে কোনো কথা বলতে চাইনি, অ্যাডমিনিস্ট্রেশন নিয়ে কোনো কথা বলতে চাইনি, বাট আমি ফ্যামিলি লাইফটা নিয়ে একটু জিজ্ঞেস করতে চাই। সেটা হচ্ছে যে ডেফিনেটলি আ বিগ রেসপন্সিবিলিটি কামিং টু বাংলাদেশ, আপনি অস্ট্রেলিয়াতে সেটেলড আছেন। হোয়াটস হার রিয়াকশন অন দ্যাট? ভাবি এটাকে কীভাবে রিয়াক্ট করছেন? ইনফ্যাক্ট আমি বলব 50% ক্রেডিট আমার ওয়াইফকে দেবো এই সিদ্ধান্তটা নেওয়ার পেছনে। যে আমি যখন অস্ট্রেলিয়াতে থাকি তখন কিন্তু আমি ম্যাক্সিমাম টাইম আমি স্পিকারে কথা বলি। সো আমার বাংলাদেশ থেকে প্লেয়ারদের ফোন, কর্মকর্তাদের ফোন প্রচুর যায়, এবং কারেন্ট প্লেয়ার যারা একদম কি প্লেয়ার যারা, তারাও কিন্তু ফোন করে। এবং তারা যখন ফোন করে তাদের একটা আকুতি থাকে বা তাদের একটা চাহিদা থাকে, তো এগুলো সে শুনতো সবসময়। তো শোনার পর এক পর্যায়ে মনে হলো যে আমাকেই বলেছে যে আই থিঙ্ক ইউ শুড সে ইয়েস, এবং ইউ শুড সার্ভ বাংলাদেশে। এখন কিন্তু অনেক জায়গায় আমি অনেক কিছু লুজ করব, তারপরেও আমি কিন্তু এই সাহসটা আমার ওয়াইফের কাছ থেকে পেয়েছি যে সে জানবে যে আমি আগে থাকতাম 6 মাস, এখন তো 7 মাস হয়তো বাইরেই থাকতে হবে। কিন্তু দেশের ব্যাপারটা যখন চলে আসে তখন ওটার সাথে কোনো যোগ বিয়োগ বা কোনো স্প্রেডশিট কাজ করে না। সো আই মাস্ট থ্যাঙ্ক হার, এবং আমি এই সিদ্ধান্তটা নিতে পেরেছি, এবং আমি হয়তো এখানে বেনিফিটেড হচ্ছি। আপনাদের ভালোবাসা, সকলের ভালোবাসা, দেশের জন্য কিছু করতে পারা। এখন শুরু করলাম, দেখি আল্লাহ কোথায় নিয়ে যায়। আমি আরও কিছু প্রসঙ্গ নিয়ে কথা বলতে চাই। আপনার টিমমেট যারা ছিলেন, এখন অনেকেই আছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে কাজ করছেন, অনেকে আছে আবার কাজ করছেন না, তাদের সঙ্গে নিশ্চয়ই আপনার অনেক কমিউনিকেশন হয় বা হচ্ছে। আমি ফিরবো সে সমস্ত কনভারসেশনে, একটা ছোট্ট ব্রেকের সময় আমাদের হয়েছে। দর্শক, ঠিক এই পর্যায়ে ঈদ স্পেশাল স্পোর্টস লাইভে ছোট্ট একটা বিরতির সময় হয়েছে, আমাদের সঙ্গে থাকুন। সম্মানিত প্রেসিডেন্ট বাংলাদেশ ক্রিকেট বোর্ড, বুলবুল ভাই, আপনি যখন খেলতেন তখন তো ডিআরএস ছিল না, ডিসিশন রিভিউ সিস্টেম ছিল না, এখন ডিআরএস আছে। লাইফে আপনি যদি একটা ডিআরএস পান, এখন কোন ডিসিশনটা রিভিউ করতে চাইবেন? রিভিউ করার থেকে আমার কাছে মনে হয় আমি জানতে চাইতাম যে আমি যখন, আমার 3টা অপশন ছিল জীবনে। একটা হচ্ছে আমার মায়ের খুব ইচ্ছা ছিল আমি লয়ার হব। আমি যখন ছোটোবেলায় গ্যান্ডারিতে মানুষ হয়েছিলাম তখন ইচ্ছা ছিল সালাউদ্দিন ভাইয়ের মতন বড় ফুটবল প্লেয়ার হব, আর পরবর্তীতে হয়ে গেলাম ক্রিকেটার। তা আমি হয়তো রিভিউ করতাম যে আসলে অফকোর্স আমি আল্লাহর কাছে গ্রেটফুল যে ক্রিকেটের মাধ্যমে আমার জাতীয় দলের অধিনায়ক হয়েছি আমি। তো ক্রিকেট আমাকে অনেক কিছু দিয়েছে। সো আমি রিভিউ করে দেখতাম যে ওই দুটো ক্যারিয়ার নিলে আমি কি করতে পারতাম।
সো মাঝে মাঝে মনে হয় যে আই টেক দ্য রাইট ডিসিশন, আবার মনে হয় যে অত লোভ করার দরকার কি। তারপরেও জানতে ইচ্ছে করছিল যে আমি যখন মাঝে মাঝে খুব তর্ক করি আমার প্রিভিয়াস অর্গানাইজেশন আইসিসিতে লজিক নিয়ে, প্রচুর অনেকের সাথে। এমন একটা লজিক ছিল যে নিউ ইয়র্কে যখন মাঠটা হচ্ছিল তখন বলেছিলাম যে এই পিচটা কেন করছি আমরা, এটা তো বললো যে এটা অস্ট্রেলিয়ান মাটি, ফ্লোরিডায় বানাবো, এখানে করবো। আমি কই না, পিচ তৈরি হয় বা পিচের কাজ হয়েছে অ্যাটমসফিয়ারের উপরে। তখন আমাকে বলেছিল চেন্নাইয়ের উইকেট আর ধর্মশালার উইকেট কি এক, দুই কন্ডিশনে। আমি বলেছিলাম এক না, বাট বাউন্সটা ইভেন। তা এই ধরনের লজিক অনেক চেষ্টা ইউজ করি বা করতাম। সো লয়ার হলে কী হতো আমি জানি না, বা ফুটবলার হলে আমি, কেননা আমার তৎকালীন বাংলাদেশের সেরা ফুটবল কোচ ছিলেন আব্দুর রহিম ভাই প্রায়ত। তিনি আমাকে বলতেন যে 90s মধ্যে তুমি বাংলাদেশের ইউটিলিটি ফুটবলার হতে পারবা। সো তার ওই চাওয়া বা আমার মায়ের চাওয়া লয়ার হওয়া, বা এখন ক্রিকেটার শেষ করে ক্রিকেটের সাথে আছি, আসলে কি হতো সেটা একবার রিভিউ করতে ইচ্ছে করে। কখনো কি এরকম হয় যে ভাবির সাথে কোনো একটা ব্যাপার নিয়ে ঝামেলা লেগেছে, আপনি তখন বলে ফেলেছেন যে তুমি আমাকে চেনো, আমি আইসিসির গেম ডেভেলপমেন্ট ম্যানেজার, আমি প্রথম সেঞ্চুরিয়ান বাংলাদেশের, কখনো এই জিনিসটা বলা হয় এভাবে? না, এইভাবে বলা হয় না কখনো, এইটার কোনো মূল্য নেই আসলে, সুযোগও নেই, ওটার কোনো মূল্যও থাকে না। তবে এখানে ওই ধরনের সিচুয়েশানে কখনো পড়তে হয় না, তার আগেই সারেন্ডার করে ফেলি, মানে আগেই হেরে যাই। তো এই একটা জায়গা মনে হয় পৃথিবীতে আছে যেখানে আসলে হারাটাই সবচাইতে বুদ্ধিমানের লক্ষণ, বা হারাটাই সবচাইতে বুদ্ধিমানের কাজ। ক্যাচ ছাড়ার পর, মানে ক্যাচ একটা ছেড়েছেন, তারপর এরকম কোনো অভিনয় কি করেছেন যে আচ্ছা এটা আমি ধরতে পারতাম, বা চোখের সামনে কিছু একটা চলে এসেছে, মানে কোনো অজুহাত ছিল, মানে আপনার বিগেস্ট অজুহাত কি? প্রচুর অজুহাত ছিল। আমার উপরে খুব রাগ ছিল মোহাম্মদ রফিকের। তার বলে রাহুল দ্রাবিড় আমার ফার্স্ট টেস্ট ম্যাচে আমি স্লিপে এমন সহজে একটা ক্যাচ ছেড়ে দিয়েছিলাম। সো আমি রফিককে বললাম, রফিক আমার আঙ্গুলে জানোস তো ব্যথা, আমি এতক্ষণ 7 ঘন্টা 8 ঘন্টা ব্যাটিং করছি, আমি মনে রাখতে পারিনি। রফিক আমার দিকে একটা চাউনি দিয়েছিল, আমার মনে আছে। ওই যে ড্রপ ক্যাচ, এটা একটা ফ্রাস্ট্রেটিং বিষয়। এখন আপনি যখন কাজ করেন কখনো কখনো তো ওয়াইফাই ড্রপড হয়, কোনটা বেশি ফ্রাস্ট্রেটিং, মানে ড্রপ ক্যাচ করাটা নাকি ওয়াইফাই ড্রপ করাটা? আসলে ওয়াইফাই আর মোবাইল চার্জ, এই দুটোর সাথে আমাদের শরীরের একটা সম্পর্ক হয়ে গেছে। ওয়াইফাই না থাকলে মনে হয় আই এম ডিসকানেক্টেড ফ্রম এভরিওয়্যার, আর মোবাইলের চার্জ যখন কমে যায় মনে হয় আমিও দুর্বল হয়ে গেছি। তো সামহাও আমরা এই দুটোর সাথে এতটাই এখন সম্পৃক্ত হয়ে গেছি। তো অবশ্যই রিয়েল লাইফে ক্যাচ মিস সবচেয়ে বড় ব্যাপার। আপনি কি এই প্রজন্মের সময়টায় ক্রিকেট খেলাটা মিস করেন কিনা? মানে এখন যেটা হয় অনেক ফেম, অনেক নেম, অনেক টাকা পয়সা, অনেক ক্রেজ, সেলফি, গ্রুপি, অনেক কিছু আছে। আপনার কখনো কি মনে হয় যে ইস যদি এই প্রজন্মে আমি ক্রিকেট খেলতে পারতাম? না, তো মনে হয় না। অবশ্যই আমরা যেমন মোহামেডান, 1 বছর আমি যখন খেলতাম মোহামেডানে, যে তখন আবনি আমাকে বললো যে 7 লক্ষ টাকা দিবে, তারপর আরও কিছু কিছু ফ্যাসিলিটি দিবে। মোহামেডান ক্লাবে রাত্রে বসলাম, আমাদের কর্মকর্তা হেলাল ভাই, লোকমান ভাই সবাই মিলে 7 লাখ টাকাই আনলো। আনার পরে শান্ত, সুজন, শান্টু ভাই সবাইকে টাকা টুকা দিয়ে আমার কাছে 5,000 টাকা ছিল। তা আমি কেন এই কথা বললাম যে ওই সময়টায় টাকা ইম্পর্টেন্ট ছিল এবং টাকাটা দরকারও ছিল, কিন্তু ডোমেস্টিক ক্রিকেটটা এত বড় ছিল যে আপনাকে দেখা যাচ্ছে যে রাস্তাঘাটে সবাই জিজ্ঞেস করছে কি হবে নেক্সট ম্যাচ। আমরা হেরে গেলে 8টা 9টা পর্যন্ত স্টেডিয়ামে বসে থাকতাম, কেন বাইরে দর্শকরা একটা অ্যাটাক করতে পারে, তাদের ভালোবাসা ছিল। সো মিস করি না, বিকজ তখনকার যে নেটটা ছিল ইট ওয়াজ ভেরি ইউনিক। আমার একটা কোয়েশ্চেন বলবো, সেটা হচ্ছে আপনি কি লর্ড ক্রিকেট অ্যাসোসিয়েশনের নাম শুনেছেন? মাঝে মাঝে ফেসবুকে দেখি, ফেসবুকে মাঝে মাঝে আসে। অনেক প্লেয়ারের নাম থাকে লর্ড, অনেক প্লেয়ারের নাম থাকে হ্যাশট্যাগ, অনেক কিছুই থাকে, আমি সেইগুলো কোট না করি। বাট এইটা কি আপনার কাছে মনে হয়, বলবো যে আপনারা যারা ওই প্রজন্মে ক্রিকেট ছেড়ে দিয়েছেন, আপনারা একটু বেঁচেই গেছেন এই সোশ্যাল মিডিয়ার এই জায়গা থেকে? একটা ছোট্ট গল্প বলি। আমাদের একজন সিনিয়র, অনেক সিনিয়র ক্রিকেটার, তো নাম বলবো না, তা আমাদের আরেকটা ক্রিকেটারের সোশ্যাল মিডিয়ার কোনো একটা কারণে কোনো একটা কিছু ধরা খেয়ে গেছে। মিয়া আমরা তো এরকম কত কিছু করছি, তখন তো সোশ্যাল মিডিয়া ছিল না, বাইচে গেছে গিয়ে। তো এটাও ঠিক যে এই সোশ্যাল মিডিয়ার কারণে হোক বা এত মানুষের ঘরে বসে খেলা দেখা, ঘরে বসে তাদের মন্তব্য দেওয়া থেকে বেঁচে গেছি। তা এবং আমার কাছে মনে হয় এটা একটা, আগে ছিল ফিউ হান্ড্রেড আইজ, এখন বিলিয়ন্স অফ আইজ। সো এটা আমার এখনকার জন্য এটা অত্যন্ত একটা রিস্কি ব্যাপার আমার কাছে মনে হয়। তবে কেউ যদি ফলো করে প্রপার রুলস অ্যান্ড রেগুলেশনস, দ্যাটস নট এ প্রবলেম, বাট অনেক মিথ্যা কথা ছড়ানো হয়, হুইচ ইজ রং।
এখন ওই একটা থাকে যে প্লেয়ারদের বেশ কিছু হ্যাশট্যাগ নেমস থাকে, যেমন সাকিব আল হাসানের ক্ষেত্রে হ্যাশট্যাগ গোট মানে গ্রেটেস্ট অফ অল টাইম, তামিম ইকবালের ক্ষেত্রে হ্যাশট্যাগ বুম 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 তামিম। আপনার কাছে কি মনে হয় যে আপনাদের সময় যদি হ্যাশট্যাগ কালচার থাকতো, আমিনুল ইসলাম বুলবুলের জন্য কি হ্যাশট্যাগ থাকতো? আমার হ্যাশট্যাগের সাথে মনে হয় একটা থাকতো, হ্যাশট্যাগ এমএসসি, মোহামেডান স্পোর্টিং ক্লাব। এখন আপনাকে নিয়মিতভাবে ঢাকা শহরে আসতে হবে, বাংলাদেশে আসতে হবে, সো এটার জন্য নিশ্চয়ই কিছু প্ল্যানের জায়গা আপনার আছে। আমি কেন বললাম যে আপনি ডেফিনেটলি কাটনি ওয়ালস, কাটলি অ্যামব্রোস তাদেরকে খেলেছেন, আপনি পুল করার জন্য খুব বিখ্যাত ছিলেন আমি জানি। অ্যামব্রোসের বাউন্সার বেশি ভয়ঙ্কর মনে হয় নাকি ঢাকার রাস্তার ট্রাফিক জ্যাম বেশি ভয়ঙ্কর মনে হয়? এটা আপনার কাছে কি মনে হয়, বা আপনার প্রিপারেশনটা কি আছে এই চ্যালেঞ্জগুলো উত্তরানোর জন্য? অফকোর্স বাউন্সার তো একটা উইদিন দ্য ক্রিকেট টপিক, এটা আপনি বুঝতে পারেন যে এই লোকটা 6টা বল করবে, 6টার মধ্যে আপনি জানেন যে একটা বেশি বাউন্সার মারতে পারবে না, ইউ নো দ্যাট। বাট ট্রাফিকটা কিন্তু ইউ ডু নট নো কখন কোন দিক দিয়ে আটকে যাবেন। তা আমি একটা ট্যাকটিক্স ইউজ করি সাধারণত ঢাকায়, যেটা আমি প্রচুর হাঁটি। সো ওই বাউন্সার ঢাকার ট্রাফিক অ্যাভয়েড করার জন্য আই স্টার্ট ওয়াকিং, এবং এটা আমাকে হেল্প করে। আজ থেকে 1.5 বছর আগে খুব সম্ভবত বুলবুল ভাই একটা রেস্টুরেন্টে আমরা দেখা করেছিলাম, সেই সময় আপনি অনেক দূর হেঁটে এসেছিলেন। আপনার অনেক সতীর্থরাই আছে যারা একটা সময় আপনার সঙ্গে খেলেছেন, আপনি তাদের ক্যাপ্টেন ছিলেন, আপনার ক্যাপ্টেন্সির আন্ডারে তারা খেলেছেন, এখন তারা ক্রিকেট বোর্ডে অনেকে আছেন, এখন আপনি ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট। এখন ওই সম্বোধনটা কি বুলবুল তুই আছে নাকি সেটা স্যার আপনি বা বুলবুল ভাই আপনি, বিষয়টা কি এরকম কিনা? ওটা কখনো হতে দেব না, মানে ওইটা মানে কেউ যদি ইতস্তত করে করার চেষ্টাও করে সেটা কখনোই হতে দেব না। মানে আমরা তো এন্ড অফ দ্য ডে আমাদের সকলের একটা পরিচয় আছে। আর হয় কি, মানে পাহাড়ে হয়তো ক্রিকেট আপনি যে একটা ওয়ার্ড খুব ইউজ করেন, পিরামিড, তো পিরামিডের উপরটা তো খুব অল্প জায়গা, এখানে বেশি মানুষ থাকতে পারে না, বেশি দিন থাকতে পারে না। তো ইউ হ্যাভ টু গো ব্যাক টু ইয়োর নর্মাল লাইফ এগেইন। সো কখন কি করছি না করছি সেগুলো সব অ্যাকাউন্ট সব এগুলো রেজিস্টার হয় আর কি। সো চেষ্টা করি বা করব, এবং আশাও করি না কখনো যে যা আছি তাই থাকবো, সারা জীবন তাই থাকার চেষ্টা করব। আমার লাস্ট কোয়েশ্চেন ফর দিস স্পেশাল এপিসোড, আমি জানি এটা ট্যাগের ঈদ এবং দর্শকদের অনেক চাহিদা ছিল বুলবুল ভাই, আমি আপনাকে অনেক হার্ড কোয়েশ্চেন্স করব, অনেক কড়া প্রশ্ন করব, অনেক কিছু জিজ্ঞেস করব, কিন্তু সেই জায়গা থেকেও ত্যাগ স্বীকার করতে হচ্ছে দর্শকদেরকে, কারণ তারা আমাদের এই আলোচনা সেগুলো শুনতে পায় নাই। আমার লাস্ট কোয়েশ্চেনটা যে এই পবিত্র ঈদুল আজহাটা ত্যাগের ঈদ, আমিনুল ইসলাম বুলবুল তার লাইফে এখন পর্যন্ত সবচাইতে বড় ত্যাগ স্বীকার কোনটা করেছে? এটা এই মুহূর্তে মনে আসছে না যে আমি এক্স্যাক্টলি কী বলবো, তবে আমি আবার গোয়িং ব্যাক টু মাই ফ্যামিলি, যে তারা আমার জন্য অনেক ত্যাগ স্বীকার করেছে। জীবনের অর্ধেক সময় আমি বাসায় থাকিনি, আমার ছেলেগুলো অটোমেটিক বড় হয়েছে, আমি তেমন কিছু দেখতেও পারিনি। সো তারা আমার জন্য অনেক ত্যাগ স্বীকার করেছে। আমিও ত্যাগ স্বীকার করেছি, তাদের কাছে আমি থাকতে পারিনি। এবং অফকোর্স আরেকটা বড় ত্যাগ যেটা আমার কাছে মনে হয় যে আমি তো ঢাকার মানুষ, আমি ঢাকা খুব মিস করেছি, যে কোনো কারণেই হোক আমাকে বিদেশে যেতে হয়েছে, আমি ঢাকাকে খুব মিস করি। এবং ঢাকার মানুষ, বাংলাদেশের মানুষ, আমি বলবো যে এতটা বছর আমি কিছুটা ত্যাগ স্বীকার করেছিলাম। একটা হচ্ছে বাংলা, আমাদের ঢাকাইয়া ভাষা মিস করি। বিদেশে তো ধরেন আরেকটা ব্যাপার হচ্ছে যে এখানে একটা ইউনিক ব্যাপার আছে যেটা পৃথিবীর আর কোথাও নেই। এখানে কিন্তু তুই আছে, পৃথিবীতে তুই নাই। সো এই তুইটা আমি খুব মিস করি। থ্যাংক ইউ সো মাচ বুলবুল ভাই, এবং আপনার সেই হাসিটা সবসময় অমলিন থাকবে সেই প্রত্যাশা আমরা করি। দর্শক, এই ছিল আমাদের আজকের ঈদ স্পেশাল স্পোর্টস লাইভে। আমিনুল ইসলাম বুলবুলকে আজকে একটু অন্যভাবে আপনাদের সামনে উপস্থাপন করতে চেয়েছি, আশা করছি ভালো লেগেছে আপনাদের। সবাইকে অসংখ্য ধন্যবাদ। ঈদ মোবারক। ঈদ মোবারক।